শুরুতেই নজর রাখতেই হচ্ছে হাওড়ার দিকে। হাওড়ায় বিভিন্ন জায়গাতে জলকষ্টের সমস্যা মিটে গিয়েছে, কিন্তু এখনো কয়েকটি এলাকাতে জলের সমস্যা রয়ে গিয়েছে। গতকাল অধিকাংশ জায়গাতে জল পাওয়া গেলেও এখনো পর্যন্ত জল নেই হাওড়ার বেলগাছিয়ায়, যেগুলো ডাম্পিং গ্রাউন্ড লাগোয়া যে এলাকা, সেখানে এখনো পর্যন্ত কিছু জায়গাতে জল আসছে না। আর 5 দিন ধরে সেখানে জল সমস্যায় রীতিমতো বিক্ষোভের পরিস্থিতি। জলের দাবিতে বিক্ষোভ ভাগাড় এলাকার মানুষদের, যদিও সমাধানের আশ্বাস পুরসভা। জল দেখ ভাগাড়ে যায়নি, ওখান থেকে ব্যান্ড করে দিয়েছে জল। ওই মোড়ে মাথা যাও, দেখতে পারবে ওখানে ব্যান্ড করা আছে। কেন আব কে জানে, ওরাই জানে কেন ফোন করেছে, আমরা তো জানি না। আমাদের তো জল নিয়ে সমস্যা আছে, জল দিলে আমাদের সমস্যা মিটে যাবে। কালকে দিনভরও আসেনি, আজকেও আসেনি। ও জল ওখানে মুখে পড়ছে, এদিকে আসছে না, বলছে চাবি দিয়ে দিয়েছে। আর হাওড়ার বেলগাছিয়াতে বিক্ষোভের ছবি। ডাম্পিং গ্রাউন্ড এলাকায় ক্ষোভ, কারণ ক্ষতিগ্রস্ত বাড়ি ছাড়তে নির্দেশ। ডিজাস্টার ম্যানেজমেন্টের তরফে মাইকিং করা হচ্ছে। বলতে আসুন ম্যাডাম, বলতে আসুন। তরফ থেকে জানানো যাচ্ছে যে আপনারা অযথা প্যানিক করবেন না, সতর্ক থাকুন। যে সমস্ত বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে তারা নিজেদের যাবতীয় ডকুমেন্টস, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের বই এগুলো সাথে রাখবেন। যে কোনো মুহূর্তে দরকার হতে পারে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি রৌনক। রৌনক, এই মাইকিং এর পর থেকে এলাকায় বিক্ষোভ শুরু হচ্ছে, কি বলছেন তারা? তারা কি পুনর্বাসন চাইছেন? কি দাবি তাদের? দেখো, একেবারেই যখন ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং সিভিল ডিফেন্সের তরফ থেকে মাইকিং করা হয়, ঠিক তারপরেই স্থানীয় এলাকাবাসীরা রাস্তায় শুয়ে পড়ে বিক্ষোভ দেখান, কারণ তারা আতঙ্কের মধ্যে রয়েছে। তারা বলছে যে এখন পর্যন্ত প্রশাসনের তরফ থেকে যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে সেফ শেল্টারে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। তাদের আতঙ্ক যে সেফ শেল্টারে নিয়ে যাওয়ার পর যদি তাদের এই ঘর বাড়ি ভেঙে দেওয়া হয় তাহলে তারা কোথায় যাবে, সেই আতঙ্কের জেরেই কিন্তু তারা এলাকা ছাড়তে চাইছে না। তোমাকে একদম সরাসরি ছবিটি দেখাবো যে ডিএমজির দ্বারা আধিকারিকরা রয়েছে ডিজাস্টার ম্যানেজমেন্টের, তারা কিন্তু যে সার্ভে, সেই সার্ভের পাঠ করছে। অর্থাৎ যাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ছবি তোলা হচ্ছে, আধার কার্ড নেওয়া হচ্ছে এবং পরিবারে কতজন রয়েছে সমস্ত ডিটেল কিন্তু নেওয়া হচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্টের তরফ থেকে। অর্থাৎ যেটা জানা যাচ্ছে, এখানে এই ধসের জেরে যে কটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রত্যেকটি বাড়িতে গিয়ে গিয়ে কিন্তু তারা এই সার্ভে করছে এবং তারপরই তাদেরকে যথাযথভাবে যদি সেফ শেল্টারে নিয়ে যাওয়ার কোনো চিন্তা ভাবনা করা হয়, প্রত্যেকজনে কিন্তু সেফ শেল্টারে নিয়ে যাওয়া হবে। এবং পরবর্তীতে এখানে এক্সপার্ট টিমরা আসবে, যে জায়গাগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলি খতিয়ে দেখবে। সেখানে যদি বাসযোগ্য না হয় পরবর্তীকালে কিন্তু এই জায়গাগুলিকে ভেঙে দেওয়াও হতে পারে। যতক্ষণ না পর্যন্ত এক্সপার্ট টিম আসছে সেই নিয়ে কিন্তু প্রশাসনের তরফ থেকে এখনো পর্যন্ত চিন্তা ভাবনা নেই। যখন ডিএমজি এবং সিভিল ডিফেন্সের তরফ থেকে এই মাইকিং করা হয় যে একেবারে যে ক্ষতিগ্রস্ত এলাকা, সেই ক্ষতিগ্রস্ত এলাকা থেকে মানুষজনকে নিরাপদ স্থানে নিয়ে আসার জন্য, সরে আসার জন্য বলা হয় এবং এই সার্ভের জন্য যখন নথিপত্র চাওয়া হয়, ঠিক সেই সময় কিন্তু এলাকাবাসীরা বিক্ষোভ দেখান এবং তাদের একটাই চিন্তার কারণ, ভবিষ্যতে তাদের যদি বাসহারা হতে পারে, অর্থাৎ তাদের যদি ঘর বাড়ি ভেঙে দেওয়া হয় তখন তারা কোথায় যাবে, এই নিয়েই কিন্তু তারা বিক্ষোভে ফেটে পড়ে। এবং ইতিমধ্যে এখন ডিজাস্টার ম্যানেজমেন্টের তরফ থেকে প্রত্যেকটি বাড়ি ক্ষতিগ্রস্ত বাড়িগুলিতে গিয়ে নথিপত্র দেখা হচ্ছে এবং সার্ভে করা হচ্ছে যে সেই বাড়িটি কারা থাকেন, তাদের নথিপত্র দেখেই কিন্তু পরবর্তীকালে সিদ্ধান্ত নেবে প্রশাসন। এবং প্রত্যেকটি বাড়ি, যে কটি ক্ষতিগ্রস্ত বাড়ি আছে প্রত্যেকটি বাড়িতে কিন্তু ডিজাস্টার ম্যানেজমেন্টের যারা আধিকারিকরা তারা যাচ্ছেন এবং খতিয়ে দেখছেন যে জায়গাটি আদতে বিপজ্জনক অবস্থায় আছে কিনা, পরবর্তীতে এই জায়গাটি বাসযোগ্য কিনা, সেই পুরো বিষয়টি কিন্তু প্রশাসনের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে। আমি যাব না, এখানে মরবো বাবা, সোনা বাবা, এখানে মরবো। তো এলাকা খালি করে দেওয়ার কথা। হ্যাঁ, খালি করে দাও। সেন্ট্রালে যেতে বলছে গভর্নমেন্ট কাজ দিয়ে। আর হাওড়ার ঘটনাতেই আশঙ্কা আসানসোলে 2টি ডাম্পিং গ্রাউন্ড রয়েছে। জাতীয় সড়কের পাশে 2টি ডাম্পিং গ্রাউন্ড আর 2টি জায়গাতেই আবর্জনার পাহাড়। যেহেতু সেটা ধসপ্রবণ এলাকা,
তাই নিয়ে কিন্তু সেখানে চিন্তায় ভুগছেন সেখানকার বাসিন্দারা। আমাদের সঙ্গে সেখান থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি দীপক। দীপক, আমরা দেখেছি হাওড়াদের কি পরিস্থিতি তৈরি হয়েছিল। ডাম্পিং গ্রাউন্ডে প্রথমে বিস্ফোরণ হয় আর তারপর সেখানে ফাটল, ধস, নানান সমস্যা। তাহলে হাওড়া থেকে কি শিক্ষা নেবে আসানসোল? দেখো, হাওড়ার ঘটনা থেকে এখনো শিক্ষা নেয়নি আসানসোল। হাওড়ার ঘটনায় যেভাবে ডাম্পিং গ্রাউন্ডে বিস্ফোরণ, তারপরে এলাকায় ফাটল, তাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়ি, কিন্তু আসানসোলে সম্পূর্ণ আলাদা চিত্র। এইখানে 19 নম্বর জাতীয় সড়কের দুপাশেই রয়েছে আসানসোল পৌরসভার দুটি বড় বড় ডাম্পিং গ্রাউন্ড। যদি এই ডাম্পিং গ্রাউন্ডে বিস্ফোরণের ঘটনা ঘটে বা ফাটল দেখা দেয়, তাতে কিন্তু সরাসরি প্রভাব পড়বে জাতীয় সড়কের, যেটা কলকাতা থেকে দিল্লিগামী গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক। এবং শুধু এই প্রভাব পড়বে না, অতীতে এমনটাই প্রভাব পড়েছে। 2007 সালে ঠিক এই ডাম্পিং গ্রাউন্ডের সামনেই কিন্তু বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। জাতীয় সড়কে একাধিক জায়গায় ফাটল দেখা দিয়েছিল, তাতেও কিন্তু সেই ঘটনা থেকেও, এবং হাওড়ার ঘটনা সম্প্রতি কয়েকদিন আগে ঘটেছে, তাতেও কিন্তু শিক্ষা নেয়নি আসানসোল পৌরসভা। কারণ যেভাবে দুপাশে জাতীয় সড়কের দুপাশেই ডাম্পিং গ্রাউন্ড রয়েছে, এই ডাম্পিং গ্রাউন্ডে আসানসোল পৌরসভার 106টি ওয়ার্ডের মধ্যে 40টি ওয়ার্ডের নিয়মিত আবর্জনা ফেলা হয়। পৌরসভা জানাচ্ছে 120 ট্রাক আবর্জনা প্রত্যেক দিন এই দুই ডাম্পিং গ্রাউন্ডে ফেলা হয়। তাতেই কিন্তু চিন্তা বাড়াচ্ছে শহরবাসীর, কি যদি এই ডাম্পিং গ্রাউন্ডে যদি বেশ, ধন্যবাদ দীপক। আমাদের এখানে সেরকম কোনো সমস্যা হওয়ার কথা নয়, কারণ আমাদের রেগুলার বেসিসে নিরীক্ষণ হয়। আমাদের দুটো ডাম্পিং গ্রাউন্ড আছে যেখানে আমরা অল্টারনেটিভভাবে ডাম্পিং করা হয়, এবং সারা বছর ধরে আমাদের যারা ডিপার্টমেন্ট রয়েছে তারা এলাকাটা পরিদর্শন করে। তবে আসানসোলে সেই ধরনের কোনো ঘটনা ঘটার কোনো সম্ভাবনা আমরা দেখতে পাই। আবর্জনাগুলো ওখানে জমছে, সেগুলো সঠিকভাবে প্রক্রিয়াকরণ যেন হয়, কারণ এইভাবে যদি আমরা না করি তাহলে ওই জায়গাটায় প্রচুর পরিমাণে পাহাড়ের মতো বর্জ্য জমে যাবে, এবং যার ফলে এরকম দুর্ঘটনা যেরকম হাওড়াতে ঘটেছে অবশ্যই এখানে সম্ভাবনা থেকে যাবে। এবং যেহেতু জাতীয় সড়কের পাশে, তাহলে এই দুর্ঘটনা যদি ঘটে তাহলে সেটা জাতীয় সড়কের উপর একটা বড় সড়ো প্রভাব পড়ে যাবে। আসানসোল তো হচ্ছে মাইনিং এরিয়া, এখানে তো পুরো আসানসোল রানীগঞ্জ ভেতরে কয়লা বের করে করে সব ফাঁক করে দিয়েছে। এমনিতেই বলে যে কোনো সময় আসানসোল রানীগঞ্জ ধসে যাবে, কারণ ভেতরে কোনো মানে পুরো খোকলা। তো এই অবস্থাতে যেখানে হাওড়াতেই বলুন বা আসানসোলেই বলুন বা পশ্চিমবঙ্গের যেখানেই বলুন, যেখানে ফাটল ধরছে বা হয়ে যাচ্ছে, মানে ব্লাস্টের জন্য মানে ডিস্ট্রাকশন হচ্ছে, সেখানে তো প্রশাসনের তো এটা মাথায় দেওয়া দরকার না। আর এবার নজর রাখবো দিনহাটার দিকে। দিনহাটায় খাবারের জলের সমস্যা, কারণ রিজার্ভারের কাজ বন্ধ রয়েছে, যে কারণেই রীতিমতো দুর্ভোগ। দিনহাটা 1 ব্লকের কয়েকটি গ্রামে ভোগান্তি। কি বলছেন এলাকাবাসী, শুনুন। সঠিক তো করতে পারবো না, কিন্তু মোটামুটি 2 বছর একটু বেশি বেশি হবে। তো এখন কি কাজ বন্ধ আছে? হ্যাঁ, এখন তো বন্ধই আছে, এখন কোনো লেবার টেবার তো দেখতেছি না এখানে। আমাদের বাড়িতে বা গ্রামে কি পানীয় জল আসে? না, আসে না। তাহলে কিভাবে কিসের জল খান? কলের জলে খাই, আর এই যে সাবট্যাঙ্কি আছে 2টে, এখানে একটা আছে, সাতকুড়ি একটা আছে, 2টা 3 আসি খাই। সমস্যা তো মনে পানীয় জলের সবার সমস্যা আছে, তাছাড়া আছে একটা ছোট ট্যাঙ্কি দিয়ে চলে আর কি। বাড়ি বাড়ি তো এখনো জল দেয় না, কাজ তো 1-1.5 বছর থেকে তো বন্ধ হয়ে আছে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শুভঙ্কর। শুভঙ্কর, অভিযোগ উঠছে যে সেখানে রিজার্ভারের কাজ বন্ধ রয়েছে, যে কারণে তারা পানীয় জল পাচ্ছেন না। কিন্তু রিজার্ভারের কাজ যখন শুরু হলো, তাহলে বন্ধ কেন রয়েছে? কবেই বা কাজ হবে, কবেই বা জল পাবেন সেখানকার বাসিন্দারা? দেখো, তোমাকে জানিয়ে রাখি, দিনহাটা 1 ব্লকের কুচনি গ্রামে পানীয় জল সরবরাহ প্রকল্পের কাজ শুরু হয়েছিল। যে কাজটি বছর 2 আগে শুরু হয় এবং বছর খানেক চলার পর কাজটা বন্ধ হয়ে যায়। ফলে বাসিন্দারা অগভীর নলকূপের জল পান করতে হচ্ছে। যদিও জনস্বাস্থ্য কারিগরি দপ্তর জানিয়েছে যে খুব শীঘ্রই ওই বন্ধ হওয়া কাজ চালু করা হবে, যাতে বাসিন্দারা দ্রুত ওইখান থেকে জল নিয়ে তাদের সমস্যা মেটাতে পারে। অনেক নেতা বেশ।